যানজটের নগরী ঢাকার রাস্তার গাড়ি নিয়ন্ত্রণ হচ্ছে ট্রাফিক পুলিশের হাতের ইশারায়। ফেব্রুয়ারিতে চালু হচ্ছে রিমোট নিয়ন্ত্রিত সিগন্যাল বাতি, সফলতা নিয়ে সংশয়। ওয়াটার এসডিজি অর্জনে বৈশ্বিক তহবিল গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রী শেখ হাসিনার। মারাকাসে জলবায়ু সম্মেলনে তাগিদ দিলেন কার্যকর পানি ব্যবস্থাপনার। মালয়েশিয়ায় উৎপাদন, নির্মাণ ও বনায়ন খাতে 2 সপ্তাহের মধ্যে শ্রমিক পাঠানোর প্রক্রিয়া শুরু হচ্ছে, জানালেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। মংলা বন্দরকে ট্রানজিটের জন্য প্রস্তুত করার উদ্যোগ। পদ্মা সেতুর কাজ শেষ হলে ব্যবহার বাড়বে কয়েক গুণ। খুলনা মংলা রুটে রেল লাইন নির্মাণের দাবি ব্যবসায়ীদের। এবং রাতের অন্ধকারে কবর থেকে চুরি হচ্ছে কঙ্কাল। মেডিকেল শিক্ষার্থীদের কাছে বেশি লাভে বিক্রি করছে সংঘবদ্ধ চক্র। আইনের যথাযথ প্রয়োগের তাগিদ। সময় সংবাদের সঙ্গে আছি আমি শফিক মোহাম্মদ। যান চলাচল নিয়ন্ত্রণে যখন বিশ্বের উন্নত দেশগুলো স্বয়ংক্রিয় সিগন্যাল সহ নানা প্রযুক্তি ব্যবহার করছে, তখন ঢাকা শহরের গাড়ি নিয়ন্ত্রণের প্রধান ভরসার নাম ট্রাফিক পুলিশের হাতের ইশারা। ঢাকার রাস্তায় চলাচলকারী প্রায় 10 লাখ গাড়ি নিয়ন্ত্রিত হচ্ছে হাতের ইশারাতেই। 1.5 যুগ আগে কোটি কোটি টাকা ব্যয়ে স্থাপিত সিগন্যাল ব্যবস্থা পড়ে আছে অব্যবহৃত অবস্থাতেই। তবে আগামী ফেব্রুয়ারিতে ট্রাফিক পুলিশ রিমোট কন্ট্রোলের সাহায্যে সিগন্যাল পদ্ধতি পুনরায় চালুর কথা বললেও এ নিয়ে ভিন্ন মত রয়েছে বুয়েটের যোগাযোগ গবেষকদের মাঝে। সাইদুল ইসলামের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মাহমুদ রাকিব। চলছে গাড়ি, চলছে ট্রাফিক পুলিশের হাতের ইশারা। বিশ্বের অন্যতম যানজটের শহর ঢাকার রাস্তায় এখনো এভাবে অ্যানালগ পদ্ধতিতে গাড়ির চলাচল নিয়ন্ত্রণ করছেন ট্রাফিক পুলিশ সদস্যরা। তাদের অভিযোগ, চালকদের হাতের ইশারা না মানার প্রবণতার কারণে যানজট বাড়ার পাশাপাশি দায়িত্বরত ট্রাফিক পুলিশরাও প্রায় দুর্ঘটনার শিকার হচ্ছেন। ট্রাফিক তখন সিগন্যাল হাত দিয়ে বন্ধ করে, তখন একটা ঝুঁকি থাকে, যদি গাড়ি ব্রেক ফেল করে তাহলে নির্ঘাত অ্যাক্সিডেন্ট হবে। গাড়ির ড্রাইভার হয়তো ব্যাকহেলি থাকাতে ব্রেক করতে ব্রেক করতে পারে না, অনেক সময় তাই গায়ের উপর উল্লে দেয়। চালকরা বলছেন, ট্রাফিক পুলিশের খামখেয়ালির জন্যই কমছে না যানজট, তাই দ্রুত স্বয়ংক্রিয় সিগন্যাল পদ্ধতি চালুর দাবি তাদের। লাইট ধরেন আমি দূরে থেকে দেখতে পারতাছি, হাত তো ধরেন দূরে থেকে দেখা যায় না। ক্যান্টনমেন্ট এরিয়া, ওটা দেখা যাচ্ছে ইলেকট্রিক সিগন্যাল, সবাই ওটাকে মেনটেন করে চলে। আর রাস্তায় আপনার জ্যাম জটও সৃষ্টি হয় না। নগর একটা গাড়ি গেলে, বিআইপি গাড়ি গেলে ওটা ছাইড়া দেয়। আমাকে ওই যে পাবলিকে মনে করেন প্যাসেঞ্জারে মনে করেন জ্যামে পড়লে মনে করেন মিটারে টাকা ওঠে। হাতের কারণে জটলাগুলো হচ্ছে। অটোমেটিক হলে আমরা সবাই হলুদের সময় সতর্ক হয়ে লালের সময় দাঁড়ায় যেতাম। 2001 সাল থেকে এ পর্যন্ত বিশ্বব্যাংকের সহায়তায় প্রায় 50 কোটি টাকা ব্যয়ে নগরীর 70টি মোড়ে সিগন্যাল বাতি স্থাপন করা হয়, যা 2014 থেকে এ পর্যন্ত 3 বার পরীক্ষামূলকভাবে চালু করা হলেও পূর্ণাঙ্গভাবে আজও তা আলোর মুখ দেখেনি। তবে যানজট কমাতে আগামী ফেব্রুয়ারি থেকে রাজধানীর 100টি মোড়ে সিগন্যাল বাতির মাধ্যমে গাড়ি নিয়ন্ত্রণ করবে ট্রাফিক বিভাগ ও সিটি কর্পোরেশন, যেখানে প্রতিটি মোড়ে রিমোটের সাহায্যে সিগন্যাল বাতি নিয়ন্ত্রণ করবে ট্রাফিক পুলিশ। মেজর ইন্টারসেকশনের সিসিটিভি কন্ট্রোল আমাদের কন্ট্রোল রুমের সাথে আমরা নিয়ে নেব এবং আমাদের কন্ট্রোল রুম থেকে বসে আমরা ওই জাংশনের বাস্তব অবস্থা আমরা পর্যবেক্ষণ করতে পারবো। এটাকে স্বয়ংক্রিয় হওয়ার পাশাপাশি একটা রিমোট কন্ট্রোলও থাকা দরকার। কোন একটি রাস্তায় দেখা যাচ্ছে যে খুব বেশি সংখ্যক গাড়ি জমা হয়ে যাচ্ছে, যানজট হয়ে যাচ্ছে, যাতে দ্রুত সেটাকে পাস করা যায়। তবে বুয়েটের গবেষকরা বলছেন, কেন্দ্রীয়ভাবে না করে মোড় কেন্দ্রিক গাড়ি নিয়ন্ত্রণ করলে সমস্যার টেকসই সমাধান হবে না। এক একটা ইন্টারসেকশন ইন্ডিপেন্ডেন্ট না। আমি একটা থেকে গ্রিন পেয়ে দেখবেন আরেকটা রেড, তাহলে দেখা যাবে এটা আসলে সমন্বিত আমরা বলি না। আমরা টোটাল নেটওয়ার্কিং নিয়ে চিন্তা করতে চাই, তাহলেই সমাধান সম্ভব। বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের হিসেব মতে শুধুমাত্র যানজটের কারণে প্রতি বছর দেশের আর্থিক ক্ষতি হচ্ছে 1 লাখ কোটি টাকা। তাই স্বয়ংক্রিয় হোক কিংবা রিমোট ব্যবহারের মাধ্যমে হোক, ঢাকার রাস্তার বিপুল সংখ্যক গাড়ি নিয়ন্ত্রণে যে পুনরায় সিগন্যাল পদ্ধতি চালু করা উচিত, সে বিষয়ে একমত সব পক্ষই। তবে কোটি কোটি টাকা ব্যয়ে চালু করতে যাওয়া সিগন্যাল পদ্ধতি যাতে বাস্তবসম্মত ও ফলপ্রসূ হয়, সেদিকেই কর্তৃপক্ষকে সবার আগে সজাগ দৃষ্টি রাখা উচিত বলে মনে করেন যোগাযোগ বিশেষজ্ঞরা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। শুধু রাজধানী নয়, বন্দরনগরী চট্টগ্রামের ট্রাফিক সিস্টেমেরও একই অবস্থা। সেখানেও অনেক জায়গায় কাজ করে না সিগন্যাল বাতি। এই মুহূর্তে নিউ মার্কেট এলাকায় রয়েছেন আমাদের রিপোর্টার কমল দে। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কমল।
গত 5 বছর আগে মেরামতের নামে চট্টগ্রামের গুরুত্বপূর্ণ মোড়গুলিতে যে ট্রাফিক সিগন্যালকে ইচ্ছাকৃতভাবে অচল করা হয়েছিল তা আর সচল হয়নি। এরপর থেকে তো বলা যায় 5 বছর ধরে কিন্তু পুরো ট্রাফিক ব্যবস্থায় গড়ে উঠেছে হস্তচালিত, অর্থাৎ ট্রাফিক পুলিশরা হাত দিয়ে নিয়ন্ত্রণ করছে যানবাহন। আপনি জানেন যে একটি মেগা সিটিতে রূপ নিতে যাচ্ছে বন্দরনগরী চট্টগ্রাম, আর এই মেগা সিটিতে রূপ দিতে গেলে যার যেটা প্রয়োজন, সবচেয়ে বেশি প্রয়োজন যে ট্রাফিক সিগন্যালকে অত্যাধুনিক করা, সেই ব্যবস্থা কিন্তু এখন পর্যন্ত এই বন্দরনগরীতে গড়ে ওঠেনি। আমি একটু পিছনের দিকে যাই। গত 5 বছর আগে চট্টগ্রামে যখন বিশ্বকাপের খেলা আয়োজন করা হয়েছিল, তখন মূলত একটা ট্রাফিক সিগন্যাল সিস্টেমকে তারা কেন্দ্রভিত্তিক করার জন্য কিন্তু মূলত সবগুলি ট্রাফিক লাইট তারা খুলে নিয়েছিল। এরপর যে এটা অত্যাধুনিক করার যে কথা, সেই অত্যাধুনিকটা এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। এই নগরী নিউ মার্কেটে যেমন যে একটি গুরুত্বপূর্ণ এলাকা, এখানে যেমন প্রায় 5 থেকে 7 জন ট্রাফিক পুলিশ এবং হাত দিয়ে তারা ট্রাফিক কন্ট্রোল করছে, অর্থাৎ এখানে যে অটোমেটিক যে লাইটগুলো ছিল সেই লাইটগুলো এখানে কোনো কার্যকর নেই। শুধু নিউ মার্কেট কেন বলবো, আমি যদি একটু বহদ্দার হাট হয়ে 2 নম্বর গেট হয়ে জিসি মোড় কিংবা ওয়াসার মোড় কিংবা আগ্রাবাদ, পুরো চট্টগ্রাম জুড়ে কিন্তু একই সিস্টেমে ট্রাফিক ব্যবস্থা। এর ফলে কিন্তু যে যানজট, সেই যানজটটি নগরীতে একটি অসহনীয় রূপ নিয়েছে। আপনি জানেন যে এখানে প্রায় সিএনজি সংখ্যা রয়েছে 25,000-এর বেশি, এছাড়া সব মিলে যানবাহনের সংখ্যা প্রায় 2 লাখ, এর বাইরে 1 লাখ রয়েছে রিক্সা। অর্থাৎ একটি সুসংগঠিত ট্রাফিক সিস্টেম গড়ে তোলা, সেই ট্রাফিক সিস্টেমটি কিন্তু বন্দরনগরীতে গড়ে ওঠেনি। এই জন্য কিন্তু যে সরকারের প্রতিষ্ঠান রয়েছে বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তারা একে অপরকে দোষারোপ করে যাচ্ছে। পুলিশের ট্রাফিক বিভাগ বলছে ট্রাফিক সিগন্যাল লাগানো, বাতি লাগানোর দায়িত্ব সিটি কর্পোরেশনের, সিটি কর্পোরেশন লাগালে তারা তা নিয়ন্ত্রণ করতে পারবে। সিটি কর্পোরেশন বলছে তারা চেষ্টা করে যাচ্ছে, অপরদিকে সিডিও বলছে এটিও সিটি কর্পোরেশনের দায়িত্ব। অর্থাৎ এক একটি সংস্থা এক একজনের উপর দোষ চাপিয়ে তারা মূলত পার পাওয়ার চেষ্টা করছে, কিন্তু এই যে তারা পার পাওয়ার চেষ্টা করলে ভোগান্তি পড়তে হয় নগরবাসীকে। এই 60 লাখ নগরবাসীর এই চট্টগ্রামে কিন্তু গুরুত্বপূর্ণ মোড়ের সংখ্যা প্রায় 70টির বেশি। আমরা দেখেছি প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে কিন্তু আমরা দেখেছি যে ট্রাফিক পুলিশ হাত দিয়ে তারা ট্রাফিক নিয়ন্ত্রণ করছে, অর্থাৎ সকাল থেকে রাত অবধি। অর্থাৎ লাল বাতি জ্বললো দেখা যাচ্ছে গাড়ি চলছে, আবার সবুজ বাতি জ্বললো গাড়ি যে থেমে থাক বা চলবে সে না, তা থেমে থাকছে। অর্থাৎ বলা যায় চট্টগ্রাম নগরীতে কিন্তু ট্রাফিক সিস্টেম কার্যকর পুরোপুরি অচল। তো শফিক, এখন পর্যন্ত আমার কাছে চট্টগ্রাম থেকে ছিল সর্বশেষ। বন্দরনগরী চট্টগ্রামের ট্রাফিক সিস্টেমের খবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার কমল দে। দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মংলাকে ট্রানজিটের জন্য প্রস্তুত করতে এবং অবকাঠামো সম্প্রসারণে 4,000 কোটি টাকার প্রকল্প নিয়েছে সরকার। নৌপরিবহন মন্ত্রী জানান, মংলা বন্দরের পূর্ণাঙ্গ অবকাঠামো নির্মাণ এবং পদ্মা সেতু হয়ে গেলে এই বন্দরের ব্যবহার অনেক বাড়বে। ব্যবসায়ীরা এজন্য আনুষঙ্গিক অবকাঠামো এবং খুলনা থেকে মংলা পর্যন্ত দ্রুত রেল লাইন তৈরির আহ্বান জানিয়েছেন। আরো জানাচ্ছেন হাজেরা শিউলি। বাংলাদেশের দ্বিতীয় সমুদ্র বন্দর হলেও তৈরি পোশাক সহ সিংহভাগ পণ্য রপ্তানি ও আমদানি হয় চট্টগ্রাম সমুদ্র বন্দর দিয়ে। ব্যবহারকারীদের অভিযোগ, ফেরি সমস্যা, বন্দর চ্যানেলের অগভীরতা ও আনুষঙ্গিক অবকাঠামো না থাকায় চট্টগ্রাম বন্দরে ক্রমশ কন্টেনার হ্যান্ডলিং বাড়লেও অধিকাংশ সময় মংলা বন্দরে জেটি খালি পড়ে থাকে। ফলে এই বন্দর দিয়ে তেমন কোনো পণ্য রপ্তানি না হওয়ায় সক্ষমতার 50% ব্যবহার হচ্ছে না। এই অবস্থায় ভারত, নেপাল ও ভুটানের মংলা বন্দর ব্যবহারের বিষয়টি মাথায় রেখে এই বন্দরের আধুনিকায়নে নজর দিয়েছে সরকার। নেপাল, ভুটান তারা যেহেতু এই মংলা বন্দর তারা ব্যবহার করবে, সেই জন্য তাদেরও তো ফ্যাসিলিটি ডেভেলপ করতে হবে তাদের জন্য। আমাদের যাতে আমদানি রপ্তানি আরো হতে পারে সেই সুযোগটা বৃদ্ধির জন্য আমাদের কাজগুলো করতে হচ্ছে। জেটি বা টার্মিনাল নির্মাণ হবে, এখানে ইয়ার্ড হবে, রাস্তা 4 লেন হবে, 5 এবং 9 নম্বর জেটিকে সম্প্রসারণ এবং সেগুলো খনন ইত্যাদি। ব্যবহারকারীদের মতে মংলা বন্দর দিয়ে আমদানি রপ্তানি বাড়াতে হলে দ্রুত পদ্মা সেতুর কাজ শেষ করার পাশাপাশি আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণ ও বন্দর চ্যানেলের নিয়মিত ড্রেজিং করতে হবে। আমাদের যে এক্সপোর্ট বা ইম্পোর্ট, আমাদেরকে প্রতি মিনিটের সাথে পাল্লা দিয়ে চলতে হয়। ফেরি অচল হয়ে যায়, অনেক সময় যানজটের জন্য অপেক্ষা করতে হয়। মংলা বন্দর ব্যবহার করতে হলে আগে পদ্মা ব্রিজ কমপ্লিট হইতে হবে, মংলা বন্দরের ফ্যাসিলিটিস ওই রকম বাড়াতে হবে ও আপগ্রেড করতে হবে। রেল যোগাযোগের জন্য রেল ইয়ার্ড তৈরি করতে হবে এবং ড্রেজিংটা যেভাবে চলছে সেভাবে কন্টিনিউয়াস ড্রেজিং চলবে, তাহলে সরকারের রাজস্ব আয় হবে। 1 লাখ টিউএস কন্টেনার হ্যান্ডলিং এর সক্ষমতা থাকলেও বর্তমানে বছরে মাত্র 41,000 টিউএস হ্যান্ডলিং করে মংলা বন্দর। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ বাংলাদেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পর্যবেক্ষণে আসছে যুক্তরাজ্য এবং কমনওয়েলথের একটি প্রতিনিধি দল। দুদিনের সফরে আসা এই প্রতিনিধি দলটি আগামীকাল সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রীর সাথে বৈঠক করবেন। সময় সংবাদকে মন্ত্রী জানান, প্রতিনিধি দলকে শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তা ব্যাপারে নিরপেক্ষ প্রতিষ্ঠানের ইতিবাচক প্রতিবেদন দেওয়ার বিষয়টি তুলে ধরে কার্গো পরিবহনে যুক্তরাজ্যে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ করা হবে। নিরাপত্তাজনিত যে বিষয়গুলো আছে সেগুলো বিষয়তে আলাপ করবেন এবং এয়ারপোর্টে তারা যাবেন, সেটা হলো যে এভিয়েশন সিকিউরিটির ব্যাপারে। তাদের প্রাইম মিনিস্টার আমাদের চিঠি দিয়েছিলেন যখন আমাদের কার্গো ব্যান করে দিলেন, তখন বলেছিলেন যে যদি ইন্ডিপেন্ডেন্ট ভ্যালিডিটার পজিটিভ রিপোর্ট দেয় তাহলে তারা তুলে দেবে। তো ইন্ডিপেন্ডেন্ট ভ্যালিডিটার এসছে, দেখেছে, পজিটিভ রিপোর্ট দিয়েছে, কিন্তু তারা এখনো পর্যন্ত বাদ বাকি কিছু বলছে না। চিঠিপত্র থেকে বুঝলাম তাদের আরো ফার্দার কিছু কথা বলার আছে হয়তো। তা আমরা সেটা শুনবো। সিকিউরিটির ব্যাপারে যদি তাদের কাছ থেকে আমাদের সহযোগিতা পেয়ে আমরা নেব। সময় সংবাদে আরো থাকছে, 500 ও 1000 রুপির পুরনো ভারতীয় নোট বাতিলের সিদ্ধান্তের পর ভোগান্তিতে বাংলাদেশি পর্যটকরা, মিলছে না বৈধভাবে ভাঙানো নতুন নোট। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যে এসডিজি পানি নিয়ে যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে তা অর্জনে তহবিল গঠনের প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার মরক্কোর মারাকাসের বাব ইগলিতে বিশ্ব জলবায়ু সম্মেলন COP22 উচ্চ পর্যায়ে এক বৈঠকে তিনি এই আহ্বান জানান। বৈঠকে প্রধানমন্ত্রী আরও বলেন, কার্যকর পানি ব্যবস্থাপনার মধ্য দিয়ে সবার জন্য নিরাপদ পানীয় জল এবং স্যানিটেশন নিশ্চিত করতে হবে। এ সময় তিনি গবেষণা, উদ্ভাবন এবং প্রযুক্তি হস্তান্তরের সহায়তার জন্য ওয়াটার এসডিজি নিয়ে একটি বৈশ্বিক তহবিল গঠনের প্রস্তাব দেন। সম্মেলনে শীর্ষ এ বৈঠকে বিশ্বের 80টি দেশের সরকার এবং রাষ্ট্রপ্রধানরা অংশ নিয়েছেন। 2030 সালের মেয়াদী এসডিজিতে যে 17টি লক্ষ্য নির্ধারণ করা হয়েছে তার মধ্যে 6ষ্ঠ নম্বরটি পানি এবং স্যানিটেশন নিয়ে। এখানে সবার জন্য স্যানিটেশন এবং পানির সহজলভ্যতার টেকসই ব্যবস্থাপনার কথা বলা হয়েছে। Bangladesh is one of the first countries that signed and ratified the Paris Agreement. Bangladesh is also the first country to set up Climate Change Trust Fund of $400 million from its own resources. We have also achieved success in disaster management despite our coastal areas being highly vulnerable to climate-related calamities such as floods and cyclones. It's cultivation that have significantly reduced loss of lives and properties in Bangladesh. We must ensure safe drinking water and sanitation for all through effective water governance. আগামী 2 সপ্তাহের মধ্যে আবারও মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। সকালে রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে সাংবাদিকদের তিনি একথা জানান। এ সময় মন্ত্রী আরও বলেন, নির্মাণ শ্রমিক, বনায়ন এবং উৎপাদন এই 3টি খাতে তারা কর্মী নিতে আগ্রহী মালয়েশিয়া সরকার। তাদের মন্ত্রী আসছে, এখন বলছে যে আমরা এখন আমাদের ডিমান্ড পাঠাবো, আপনারা পাঠান। সেটা ডিমান্ড আসবে, এটা প্রক্রিয়া হবে 15 দিন। প্ল্যান্টেশন, নির্মাণ খাত আর ম্যানুফ্যাকচারিং, এই 3টা খাতে তারা আরো লোক নিয়ে যাবে। সেটা তালিকা পাঠিয়ে দিয়েছে। এখন তাদের উপর নির্ভর করে তারা কাজের সাথে কয়জনের সাথে ব্যবসা করবে। আমরা ইনসিস্ট করেছি কালকে যে আমরা 735 জন বা 42 জন যাদের নাম পাঠিয়েছি তাদেরকে সবাইকে সমানভাবে সমান চোখে দেখার জন্য। বৈশ্বিক উষ্ণতার প্রভাবে ভাঙন বেড়ে যাওয়া সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে বাংলাদেশের জলবায়ু উদ্বাস্তু পরিবারের সংখ্যা। কেবল মেঘনার অব্যাহত ভাঙনেই গত 1 দশকে ভিটে বাড়ি আর ফসলি জমি হারিয়ে নিঃস্ব হয়েছেন ভোলার মনপুরার 5000 পরিবার। মাথা গোজার শেষ ঠিকানা হারিয়ে নিরাপদ আবাসনের আশায় অনেকেই পাড়ি জমাচ্ছেন শহরে। সর্বস্ব হারা এইসব মানুষেরা নিরাপত্তার জন্য জরুরি পুনর্বাসনের দাবি জানিয়েছেন জনপ্রতিনিধিদের কাছে। নাসিরউদ্দিন লিটনের তথ্য এবং উৎপল দেবনাথের ছবি নিয়ে প্রেস রিপোর্ট।
মোহাম্মদ কাশেমের একসময় গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু আর সহায় সম্পত্তি থাকলেও জীবন সায়ান্নে এসে ঠাঁই হয়েছে মেঘনা পাড়ের এ ঝুপড়ি ঘরে। বৃদ্ধা স্ত্রী ফয়জুন্নেসাকে নিয়ে গত 1 বছর ধরে মেঘনা পাড়ে এমন অনিশ্চয়তার মধ্যেই দিন কাটছে। নদী ভাঙন, ঢেউয়ের গর্জন, কিছুতেই ভয় নেই এই বৃদ্ধ দম্পতির। গত 2 দশকে 30 বার ভিটে বাড়ি হারিয়েছেন মোহাম্মদ কাশেম। কাশেমের মতো একই অবস্থা মনপুরা ভাঙন কবলিত 5 সহস্রাধিক পরিবারের। কেউ কেউ মেঘনার মাঝে জেগে ওঠা নতুন জ্বরে আবাস গড়ে প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করে বাঁচার চেষ্টা করছেন। আবার নতুন করে বেঁচে থাকার স্বপ্ন নিয়ে অনেকে পাড়ি জমিয়েছে ঢাকা, চট্টগ্রাম সহ বড় বড় শহরে। আর স্বজনদের নিয়ে বাঁধ ও রাস্তায় আশ্রয় নিয়েছে সহস্রাধিক পরিবার। সাইডভাঙ্গা দিছি কথা নদীর কিনারে থাকি, ছেলে মেয়ে পড়ালেখা করাইতাম পারি না টাকার জন্য। যে কোনো আনে যা করা কিনালো এমন কোনো তৌফিক নেই। বাচ্চা কাচ্চা রাখতে কষ্ট, মেলা কিবা টুবানো বয়। সরকারি খেয়ালও করে না, আই ছায়ও না, আই একটু দেখো না। নদী ভাঙনের কারণে জলবায়ু উদ্বাস্তুর সংখ্যা বাড়ছে জানিয়ে এদের পুনর্বাসনের দাবি জানিয়েছেন এই জনপ্রতিনিধি। মনপুরার আশেপাশে পর্যাপ্ত চর আছে, এই চরগুলি যদি আমরা এদের মাঝে বন্দোবস্ত দিতে পারি, সরকার যদি সেই সুবিধাটা দেয়, আমরা যদি এদেরকে পুনর্বাসন করতে পারতাম এই চরগুলিতে, তাহলে মানুষগুলি গৃহহান হইতো না। আশ্রয়ের অভাবে অনেকে স্থানান্তরিত হচ্ছে উল্লেখ করে উপজেলার শীর্ষ কর্মকর্তা বলেন, আশ্রয়ণ প্রকল্প ও গুচ্ছগ্রামের মাধ্যমে এদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। আমাদের অলরেডি সেখানে কতগুলো আশ্রয়ণ আবাসন আছে, এই ইতিমধ্যে 3টি গুচ্ছগ্রাম এবং একটা আশ্রয়ণ প্রকল্পর প্রস্তাব পাঠানোর জন্য আমার কাছে এসেছে। আমি সেটা নিজে দেখব। সেই জায়গাটা মালিকানা নিয়ে একটা সমস্যা আছে, মালিকানা ঠিক করতে পারলে এটারও প্রস্তাব পাঠিয়ে দিব। গত 2 বছরে মনপুরা ইউনিয়নের 9টি ওয়ার্ডের মধ্যে 4টি মেঘনার ভাঙনে সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। এতে 3000 একর ফসলি জমি সহ ভিটেবাড়ি হারিয়েছে 2300 পরিবার। সময় সংবাদ, ভোলা। শৃঙ্খলা ভঙ্গকারী এবং বিভেদকারীদের দলে ঠাঁই হবে না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সব ভেদাভেদ ভুলে শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সকালে যশোর সার্কিট হাউসে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে তিনি একথা বলেন। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা বিমানের একটি ফ্লাইট থেকে পরিত্যক্ত অবস্থায় প্রায় 9 কেজি স্বর্ণ উদ্ধার করেছে বিমানবন্দর কাস্টমস। তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি। সকাল 6:30টার দিকে যাত্রীরা নেমে যাবার পর বিমানের পাইলট পরিত্যক্ত অবস্থায় সিটের পেছনে 4টি প্যাকেট দেখতে পান। পরে তিনি বিমানবন্দরের নিরাপত্তা কর্মী এবং কাস্টমসকে খবর দিলে প্যাকেট 4টি উদ্ধার করে তার ভিতরে 80টি স্বর্ণের বার পান। এর ওজন প্রায় 9 কেজি, যার বাজার মূল্য 4 কোটি টাকারও বেশি। ভিআইপির যে সিটের পিছন থেকে আমরা উদ্ধার করি, এখানে 80টি স্বর্ণের বার আছে। প্যাসেঞ্জারদেরকে হয়তো এটা মাঝ পথে হয়তো এটা হয়তো ক্যারিয়ার হিসেবে দিয়ে দিত, যারা ঢাকা এয়ারপোর্ট দিয়ে ট্রানজিট দিয়ে বেরিয়ে যেত, ট্রানজিট প্যাসেঞ্জার হিসেবে বেরিয়ে যেত। মৃত্যুর পর মানুষের শেষ জায়গা কবরস্থান, কিন্তু সে জায়গাতে কি নিরাপদ মৃতদেহ? রাতের অন্ধকারে কবর থেকে চুরি হচ্ছে কঙ্কাল, পরে অধিক লাভের আশায় তা বিক্রি হয়ে যাচ্ছে মেডিকেলের শিক্ষার্থীদের কাছে। বিশেষজ্ঞরা বলছেন, অধিক মুনাফা এবং আইনের যথাযথ প্রয়োগ না থাকার কারণেই এমনটা ঘটছে। শাহরিয়ার জামান দ্বীপের রিপোর্ট। রাজধানীর জুরাইন কবরস্থান। সময় টিভির অনুসন্ধানে এখানে এমন 8 থেকে 10টি কবর পাওয়া যায়, যেগুলোর ভিতরে কোনো মৃতদেহের চিহ্নও খুঁজে পাওয়া যায়নি। এলাকাবাসী জানান, গেল রোজারিদের আগে কবরগুলোয় বেওয়ারিশ মৃতদেহ দাফন করা হয়েছিল। মাত্র কয়েক মাসের ব্যবধানে সংঘবদ্ধ চক্র কঙ্কালগুলো চুরি করে নিয়ে গেছে। প্রথমে কবর থেকে কঙ্কাল চুরি যাওয়ার কথা অস্বীকার করলেও পরে তা স্বীকার করেন কবরস্থানের নিরাপত্তা রক্ষীরা। এটা কবর থেকে এটা মানুষের হাড্ডিগুডি নেওয়া, এটা অমানুষের কাজ না। যতক্ষণ আমাদের চোখের সামনে, এখন অজান্তে যদি কেউ কিছু করে ফেলে সেটা হলো তার। তবে কবর থেকে কঙ্কাল চুরি সংঘবদ্ধ চক্রের এক সদস্য জানায়, রাতের অন্ধকারে অনেকের যোগসাজশেই চুরি করা হয় কঙ্কাল। কবরগুলোর খুদি যেগুলোর নাম ঠিকানা নাই, কোনো পাওয়া যায় না, 5 মাস হয়ে গেছে, ওগুলা থেকে আমরা বিশেষ করে এগুলা সংগ্রহ করে কবরটা থেকে উঠাই। এরপরে আবার যেভাবে ছিল আমরা ওই কঙ্কাল উঠানোর পরে ওগুলো আবার ওইভাবে রেখে দিই। সম্প্রতি রাজধানী মিরপুর থেকে কঙ্কাল চুরি চক্রের কয়েকজন সদস্যকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদেরকে রিমান্ডে নিয়ে পাওয়া যায় চাঞ্চল্যকর নানা তথ্য। একটা গ্রুপ আছে যারা লাশ কালেকশন করে, আর একটা প্রসেস করে, আরেকজন বাজারজাত করে। বৃহত্তর ময়মনসিংহ বেস কিছু লোক থেকে তারা কালেকশন করতো। যারা সরবরাহের সাথে জড়িত এই লোকগুলোকে আমরা ধরলে অ্যাকচুয়ালি কিভাবে তারা সংগ্রহ করে আর
কোথায় তারা প্রসেস করে, এই দুটি বিষয় সম্পর্কে আমরা জানতে পারবো। মূলত এসব কঙ্কাল সরবরাহ করা হয় সরকারি বেসরকারি মেডিকেল কলেজে। দেশে 99টি মেডিকেলে প্রায় 10,000 শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রমের জন্য প্রয়োজন প্রচুর কঙ্কালের। চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটছে। বিদেশে ওরা আর্টিফিশিয়াল লিম্ব তৈরি করে বা আর্টিফিশিয়াল কঙ্কাল তৈরি করে, সেগুলো খুব কস্টলি। নিম্নবিত্ত এবং আপনার এই মধ্যবিত্ত যে শ্রেণী, তাদের পক্ষে আসলে এগুলো অ্যাফোর্ড করা সম্ভব না। ব্যবসায়িক আইটেমে পরিণত হয়ে গেছে কঙ্কাল মেডিকেল ছাত্রদের এই চাহিদার কারণে। চাহিদা বেড়ে যাওয়ায় বেড়ে গেছে কঙ্কালের দাম। আগে যেখানে এক একটি কঙ্কাল বিক্রি হতো 10,000 টাকায়, বর্তমানে সেটি বিক্রি হচ্ছে 40,000 টাকায়। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। কলম্বিয়াকে 3-0 গোলে হারিয়ে বিশ্বকাপে সরাসরি খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখলো আর্জেন্টিনা। পেরুর বিপক্ষে দারুণ জয়ে টেবিলের শীর্ষস্থান অক্ষুণ্ণ রাখল ফেভারিট ব্রাজিল। দেশের তরুণ সমাজকে জনশক্তি হিসেবে গড়ে তুলতে সম্প্রতি দেশের প্রতিটি জেলায় একটি করে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় প্রথম ধাপে 100টি উপজেলা কারিগরি স্কুল অ্যান্ড কলেজ স্থাপনের কাজ শুরু হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী। আর শিক্ষাবিদরা বলছেন, সবার জন্য উচ্চশিক্ষার পথ বন্ধ করে কর্মমুখী শিক্ষা দিতে পারলে বদলে যাবে দেশের চেহারা। আব্দুল আহাদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নওশাদ আহমেদ চৌধুরী। এটা কোনো শিল্প কারখানার কর্মব্যস্ততা নয়, সিলেট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ক্লাসের চিত্র। শিক্ষার্থীরা নিচ্ছেন হাতে কলমে শিক্ষা। বিজ্ঞান, গণিত, বাংলা, ইংলিশের সাথে কর্মমুখী শিক্ষা নেয়ার কারণে এই শিক্ষার্থীরা এসএসসি কিংবা এইচএসসি পাশের পরেই দক্ষ জনশক্তি হিসেবে গড়ে ওঠে। সেই সাথে উচ্চশিক্ষার পথও খোলা তাদের। উন্নত সব দেশেই সাধারণ শিক্ষার চেয়ে কারিগরি শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হয় বেশি। এই শিক্ষার হার বাংলাদেশে মাত্র 13% হলেও সিঙ্গাপুরে 65, জার্মানিতে 60 ও চীনে 55%। এই অবস্থা থেকে উত্তরণে প্রতিটি উপজেলায় একটি করে কারিগরি বিদ্যালয় স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। আমাদের কারিগরি শিক্ষা তো ভিন্নতরভাবে ডেভেলপ করছি আমরা। স্কিলে আপনি ফাঁকিতে পারবেন না, আপনাকে 100 ভাগ জানা লাগবে। প্রত্যেক উপজেলায় একটা করে কারিগরি স্কুল অ্যান্ড কলেজ হবে। তো এই প্রথম ধাপে আমরা 100টা করতেছি। প্রথম ধাপে দেশের 100টির মধ্যে সিলেটের 4 জেলায় নির্মিত হচ্ছে 7টি কারিগরি স্কুল অ্যান্ড কলেজ। সিলেট জোনের মধ্যে গোলাপগঞ্জ এবং বেনিবাজার, আর সুনামগঞ্জ জেলার মধ্যে দোয়ারা বাজার, আর মৌলভীবাজার জোনের মধ্যে 4টি। একটা হলো মাধবপুর, একটা হলো বানিয়াচং, জুড়ি এবং রাজনগর। শিক্ষাবিদ ডক্টর জাফর ইকবাল বলেন, দেশ ও পরিবারের সমৃদ্ধির লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে সাধারণ ডিগ্রি বাদ দিয়ে কারিগরি বিদ্যায় সন্তানদের পড়ানো উচিত। আমরা ইউনিভার্সিটি থেকে যাদেরকে পড়াই, অনেক সময় তারা হয়তো একটা জ্ঞান নিয়ে তারা পাশ করে বের হয়, কিন্তু তারা অ্যাপ্লাইড জিনিসটা তারা সেভাবে জানে না, তারা ব্যবহার করতে পারে না। কিন্তু কারিগরি শিক্ষা নিয়ে যারা বের হয় তারা কিন্তু তার নলেজটাকে তারা ব্যবহার করতে পারে। বর্তমানে সিলেট বিভাগে 2000-এর বেশি স্কুল থাকলেও কারিগরি স্কুল মাত্র 5টি। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। পুলিশের চাঁদাবাজি এবং মারধরের প্রতিবাদে খুলনায় তেলবাহী ট্যাঙ্ক লরি শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে। এতে করে বন্ধ হয়ে গেছে 15 জেলার জ্বালানি তেল সরবরাহ। শ্রমিকরা জানান, গতকাল যশোরের বসুলদিয়ায় কয়েকটি তেলবাহী ট্যাঙ্ক ও লরি জব্দ করে চাঁদা দাবি করে পুলিশ। এ সময় তারা লরির চালক এবং শ্রমিকদেরও মারধর করে। বাধা দিতে গেলে অন্যদেরও লাঞ্ছিত করা হয়। এরই প্রতিবাদে সকালে খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের আহ্বানে অনির্দিষ্টকালের জন্য তেল উত্তোলন বন্ধ করে দেয়া হয়। দক্ষিণাঞ্চলের সব জায়গায় এই হাইওয়েলার আমাদের ডিস্টার্ব করতেছে। আজকে একটা সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত আমরা শ্রমিকের গাড়ি চালাবো না। হাইওয়ে পুলিশে খুবই ডিস্টার্ব করতেছে, বিশেষ করে ট্যাঙ্কলরিটাকে। আমরা তাদের অত্যাচারে গাড়ি চালাতে পারতেছি না, এবং যেখানে তারা আছে তাদের বড় অঙ্কের একটা টাকা দাবি করতেছে। 500 ও 1000 রুপির পুরনো ভারতীয় নোট বাতিলের সরকারি সিদ্ধান্তের পর নতুন নোটের অভাবে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন পশ্চিমবঙ্গে অবস্থানরত বাংলাদেশিরা। নোট দুটি বাতিল ঘোষণার পর থেকে বৈধভাবে ভাঙানো ডলার কিংবা রুপির নতুন নোটও পাচ্ছেন না তারা। আর এতে দুর্ভোগে পড়েছেন হাজারো বাংলাদেশি পর্যটক। কলকাতায় ভুক্তভোগী বাংলাদেশি পর্যটকদের দুর্ভোগের চিত্র তুলে ধরেছেন সুব্রত আচার্য। কলকাতার ধর্মতলার নিউ মার্কেট এলাকার এই হোটেল পাড়ার মুদ্রা বিনিময়ের দোকানগুলোর সামনে এইভাবেই নোটিশ ঝুলছে। বৈধ ডলার এবং রুপি ভাঙানোর সুযোগও বন্ধ।
ভারত সরকার দেশের অভ্যন্তরে কালো টাকার দৌরাত্ম্য বন্ধ এবং জাল টাকার নোট ঠেকাতে যে 500 ও 1000 রুপির নোট বাতিলের ঘোষণা দিয়েছে তাতে দুর্ভোগে পড়েছেন সেখানে বেড়াতে যাওয়া হাজার হাজার বাংলাদেশি সহ বিদেশি পর্যটক। অনেকে কান্নাকাটি করছে এসে আমাদের কাছে যে আমরা দাদা 500 টাকা কমসে কম খুচরো, কিন্তু আমাদের কাছে আমরা ব্যাংকে 10,000 টাকা চেঞ্জ করে আনলে ওর থেকে কিছু 500 দিচ্ছি। বাংলাদেশ লোক আসে, ওকে আমি বলছি যে আপনার আরবিআই যান, আরবিআই অনেক কাউন্টার আছে, ফরেন টুরিস্টকে একটু আলাদা কাউন্টার भी আছে, এখানে সোনালী ব্যাংক আছে, ওখানে भी নোট ডলার চেঞ্জ করছে, তো আপনার ওখানে যেতে পারবেন। ডিউ টু ল্যাক অফ ইনফরমেশন দে অলসো সাফারিং। চিকিৎসার জন্য ভারতে গিয়ে টাকার এই সংকটে পড়ে নিজেদের তিক্ত অভিজ্ঞতার কথা জানান ঢাকার ইন্দিরা রোডের এই প্রবীণ দম্পতি। টাকা ভাঙাইতে না পারলে আমরা খাইতেও পারবো না, যাইতেও পারবো না। রাজধানী দিল্লিতে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়া ঢাকার প্রতিনিধি দলের সদস্যদেরও পোহাতে হয়েছে ভোগান্তি। দিল্লি কনফারেন্সে গিয়েছিলাম, সেখানে যাওয়ার পরে আমরা যখন বর্ডারে টাকা ভাঙাই নিয়ে আসি, ওইখানে যাওয়ার পরে তো 500 টাকা আর 1000 টাকা চলে না রুপি। 500 টাকা 1000 টাকা যেটা এটা ভাঙতে দিতে পারছে না, তা আরেকটা হচ্ছে যে ডলার যে এন্ডোর্স করে নিয়ে আসছি আমরা, সেটা ভাঙাতে পারছি কোনো জায়গায় ভাঙানোর সুযোগ নাই। ওনারা ডলারও নিচ্ছে না। আর হলো আমরা ব্যাংকে গিয়েছিলাম ডলার ভাঙাতে, ব্যাংকওয়ালারা বলেছে যে ডলার ভাঙানো যাবে না। ভারত সরকারের দেয়া নতুন 2000 টাকার নোট পেলেও অনেক বাংলাদেশি পর্যটক সেই নোট দিয়ে গাড়ি ভাড়া কিংবা খাবার কিনতে পারছেন না খুচরা টাকার অভাবে। সময় সংবাদ, কলকাতা। দেশের বাইরের খবর। মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর গুলিতে গেল এক সপ্তাহে 69 রোহিঙ্গা মুসলমান নিহত হয়েছে বলে স্বীকার করেছে বাহিনীটি। আটক করা হয়েছে আরও 234 জনকে। রাখাইন রাজ্যের 3টি গ্রামে 4 শতাধিক বাড়ি ধ্বংস করে ফেলা হয়েছে বলে জানায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। স্যাটেলাইটে ধারণ করা চিত্র বিশ্লেষণ করে সংস্থাটির এশিয়া বিষয়ক পরিচালক ব্র্যাড অ্যাডাম আশঙ্কা প্রকাশ করে বলেছেন, ক্ষয়ক্ষতির যে বিবরণ পাওয়া গেছে বাস্তবে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। গেল 9 অক্টোবর মিয়ানমারে মুসলিম অধ্যুষিত এলাকায় নিরাপত্তা বাহিনীর একটি ঘাঁটিতে অজ্ঞাত পরিচয় সশস্ত্র ব্যক্তিদের হামলার পর সেনাবাহিনী সেখানে ব্যাপক অভিযান শুরু করে। এ বিষয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে ব্রিটেন, আমেরিকা এবং মিয়ানমার বিষয়ক জাতিসংঘের প্রতিনিধিদের নিয়ে গঠিত আন্তর্জাতিক পর্যবেক্ষক দল। ভূমধ্য সাগরে পূর্বাঞ্চলে রুশ বিমান বাহিনী রণতরী থেকে সিরিয়ায় প্রথমবারের মতো বিমান হামলা করা হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই গুইশো মঙ্গলবার এই তথ্য জানান। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসকে দেওয়া সাক্ষাৎকারে শোইগু বলেন, ইদলিব এবং হোমস প্রদেশে এই বিমান হামলা চালানো হয়। আইএস এবং আল নুসরা ফ্রন্টের অবস্থানে গোলাবর্ষণ করতেই মঙ্গলবার সকালে এই অভিযান শুরু করা হয়। রুশ নৌবাহিনীর ইতিহাসে প্রথমবারের মতো যুদ্ধে অংশ নিল বিমানবাহী রণতরী কুজনেতসেভ। রণতরীটি যুদ্ধে থেকে যুদ্ধ বিমান সুখোই 33 অভিযান শুরু করেছে বলেও জানানো হয়। খেলার খবর। 2018 বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে কলম্বিয়াকে 3-0 গোলে হারিয়ে রাশিয়ায় যাওয়ার স্বপ্ন টিকিয়ে রাখল আর্জেন্টিনা। আগের 4 ম্যাচে জয়হীন থাকার চাপ ছিল আলবেসিলেস্তাদের ওপর, সাথে বিশ্বকাপের টিকিট না পাওয়ার শঙ্কাও ছিল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। ম্যাচের 10 মিনিটে লিওনেল মেসির দুর্দান্ত এক ফ্রি কিকে লিড নেয় বাউদার শিষ্যরা। এর ঠিক 12 মিনিট পর মেসির ক্রস থেকে লুকাস প্রাতো ব্যবধান দ্বিগুণ করেন। হিগুয়েনের পরিবর্তে তাকে দলে নেওয়ার সিদ্ধান্ত সঠিক প্রমাণ করেন এই অ্যাথলেটিকো ম্যারিনেরো ফরওয়ার্ড। 2-0 স্কোর লাইন নিয়ে বিরতিতে যায় দুদল। দ্বিতীয়ার্ধের শুরুতে আক্রমণাত্মক ফুটবলের প্রদর্শনী ছিল আর্জেন্টাইনদের। 84 মিনিটে লিওনেল মেসি আবারও গোলের যোগ দেন। এবারের গোলদাতা অ্যাঞ্জেল ডি মারিয়া। 3-0 গোলের জয় নিয়ে রাশিয়া বিশ্বকাপে মিশন টিকিয়ে রাখল আলবিসেলেস্তারা। বিপিএল প্রসঙ্গ। ঢাকার পর বন্দরনগরী চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিপিএল এর 4র্থ আসরের খেলা। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জাঁকজমকপূর্ণভাবে খেলা আয়োজনের জন্য মাঠে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বিসিবি। আর মাঠে ক্রিকেটের এই সংক্ষিপ্ত ভার্সনে খেলা উপভোগ করতে উন্মুখ হয়ে আছেন ক্রিকেট ভক্তরা। এদিকে খেলোয়াড়দের নিরাপত্তায় সকল প্রস্তুতিও নিয়েছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস।
চট্টগ্রামের সাগরপাড়ের এই স্টেডিয়াম বাংলাদেশ দলের জন্য লাকি গ্রাউন্ড হিসেবে পরিচিত। টাইগারদের অনেক জয়ের সাক্ষী হয়ে আছে 25,000 ধারণ ক্ষমতা সম্পন্ন এই মাঠ। সদ্য শেষ হওয়া ইংল্যান্ড সিরিজে জয়ের অনেকটা কাছে গিয়েও হতাশ হতে হয় মুশফিক বাহিনীকে। তারপরও সবকিছু ভুলে এক বছর পর আবার বিপিএল উন্মাদনায় মাততে যাচ্ছে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। এর জন্য মাঠের সকল প্রস্তুতি যেমন সম্পন্ন করা হয়েছে, তেমনি স্পোর্টিং উইকেট তৈরির ইঙ্গিত দিলেন এই ভেন্যু ম্যানেজার। টি-20 আর টেস্ট ম্যাচ আপনি একসাথে ম্যাচ আপ করলে হবে না, জিনিসটা এক এক ধরনের কনসেপ্টে চলে এবং বোর্ডের নির্দেশনাতেই কিউরেটররা মাঠ তৈরি করে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম কিন্তু সবসময় একটা আন্তর্জাতিক ম্যাচের জন্য প্রস্তুত থাকে। ওই হিসাবে ওই দিক থেকে আমরা বলতে পারি আমরা শতভাগ প্রস্তুত। লোকাল বয় তামিমের খেলা দেখতে যেমন উন্মুখ দর্শকরা, তেমনি ধুমধারাক্কা এই ক্রিকেটের মজা নিতে প্রস্তুত তারা। তবে বিপিএল এর খেলা চট্টগ্রামে কম অনুষ্ঠিত হওয়ায় কিছুটা হতাশ দর্শকরা। এত বড় একটা টুর্নামেন্ট আমাদের এই ভেন্যুতে হচ্ছে, আর আমরা খুব আশাবাদী একটা জাঁকজমকপূর্ণ ম্যাচের। ঢাকায় দেখবেন আপনি বিপিএলে কিন্তু অতটা দর্শক মাঠে যায় না। আশা করি চিটাঙে হাউসফুল দর্শক হবে। তামিম ভাই সাপোর্ট সবসময় করি, সবসময় একটা স্বপ্ন থাকে যে তামিম ভাইকে কাছ থেকে দেখবো। খেলা চলাকালীন অবস্থায় বিদেশি খেলোয়াড় সহ সকল ধরনের নিরাপত্তা দিতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। প্রায় 1000 পুলিশ সদস্য নিরাপত্তা ব্যবস্থায় নিয়োজিত থাকবে। তার মধ্যে একেবারে এয়ারপোর্ট থেকে শুরু করে তাদের গমনাগমনের রাস্তা, তাদের অবস্থানস্থল এবং তাদের যে ভেন্যুতে খেলা হবে, বিদেশি খেলোয়াড়দের কথা মাথায় রেখে আমরা নিরাপত্তা ব্যবস্থাটা প্রণয়ন করেছি এবং সেই জন্য আমাদের অতিরিক্ত নজরদারি থাকবে। 17 নভেম্বর চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচ ঢাকা ডাইনামাইটসের মুখোমুখি হবে চট্টগ্রাম ভাইকিংস, আর দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে বরিশাল বুলস। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। বিপিএল এর চট্টগ্রাম পর্বে রংপুর রাইডার্সে যোগ দিচ্ছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান ডেভিড মিলার এবং পাকিস্তানি অলরাউন্ডার আনোয়ার আলী। দলের ব্যাটিংকে আরও শক্তিশালী করতেই এই দুই ক্রিকেটারকে দলে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ফ্র্যাঞ্চাইজি চেয়ারম্যান। আর দলের ম্যানেজারের প্রত্যাশা চট্টগ্রামে আবারও জয়ের ধারায় ফিরবে সৌম্য আফ্রিদিরা। দেশি বিদেশি তারকাদের নিয়ে এবার দল গড়েছে বিপিএল ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স। গেলবার তৃতীয় স্থানে থেকে আসর শেষ করা দলটির এবারে শুরুটা হয় দারুণ। চিটাগং খুলনার বিপক্ষে দাপুটে জয় পেলেও তৃতীয় ম্যাচে ঢাকার বিপক্ষে ছন্দ হারায় আফ্রিদি সৌম্যরা। চিটাগং পর্বে 3টি ম্যাচ খেলবে রংপুর। দলের বোলাররা দারুণ ফর্মে থাকলেও ব্যাটসম্যানরা ধারাবাহিক নন, তাই ব্যাটিংকে আরো শক্তিশালী করতে দলে যোগ দিচ্ছেন আরো দুই বিদেশি ক্রিকেটার, দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার ও পাকিস্তানের আনোয়ার আলী। আর তাই চট্টগ্রাম পর্বে ঘুরে দাঁড়ানোর দীপ্ত প্রত্যয় রাইডার্সের। দেশি প্লেয়ারদেরকে আমরা বেশি মূল্যায়ন করছি। আনোয়ার আলী পাকিস্তানের অলরাউন্ডার, উনি চট্টগ্রাম ম্যাচে জয়েন করবে, ডেভিড মিলারও জয়েন করবে। তো আশাবাদী নেক্সট ম্যাচগুলোতে ইনশাল্লাহ প্রতিটা ম্যাচে আমরা জয়ের জন্য খেলবো। পার্টিকুলার ডেতে পারফর্ম করতে হবে। নেক্সট ম্যাচ নিয়ে চিন্তা করছি। আমরা লাস্ট ম্যাচটা খুব ভালো করতে পারিনি। আমরা ফার্স্ট টার্গেট হলো নেক্সট ম্যাচটা দিয়ে আমরা ওভারকাম করা। ফার্স্ট ম্যাচটা ভালো পারফর্ম করে আমরা নেক্সট ম্যাচটা জেতার চিন্তা করছি। বাংলাদেশের ঘরোয়া যে কোনো টুর্নামেন্টেই আলোচনার কেন্দ্রে থাকে আম্পায়ারিং। এবারও বেশ কিছু সিদ্ধান্ত দলগুলোর পক্ষে বা বিপক্ষে যাওয়ায় অনেকের মধ্যেই কাজ করছে অসন্তুষ্টি। আর তাই এবার সম্ভব না হলেও সামনের আসরে ডিআরএস এর দাবি রংপুর চেয়ারম্যানের। বিসিবির কাছে অনুরোধ জানাচ্ছি যে আগামী বিপিএল এ যদি ফ্র্যাঞ্চাইজিদের কাছ থেকেও কিছু রিকভারি করে যদি এই সিস্টেমটা আনা হয়, তো আমার মনে হয় যে জিনিসটা আরো স্মুথ হবে, আরো জনপ্রিয় হবে। বিপিএল শুরুর আগেই রংপুর রাইডার্স ক্রিকেটারদের যথাসময়ে পারিশ্রমিক না পাওয়া নিয়ে দেখা দিয়েছিল অসন্তোষ। তবে দলটির কর্ণধারের দাবি ক্রিকেটারদের পরিশোধ করা হয়েছে পারিশ্রমিক। অ্যাকর্ডিং টু রোল, ফরেন প্লেয়ার্স এবং লোকাল প্লেয়ার সব অলরেডি আমরা পেমেন্ট করে দিয়েছি। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। যানজটের নগরী ঢাকার রাস্তার গাড়ির নিয়ন্ত্রণ হচ্ছে ট্রাফিক পুলিশের হাতের ইশারায়। ফেব্রুয়ারিতে চালু হচ্ছে রিমোট নিয়ন্ত্রিত সিগন্যাল বাতি, সফলতা নিয়ে সংশয়। ওয়াটার এসডিজি অর্জনে বৈশ্বিক তহবিল গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রী শেখ হাসিনার। মারাকাসে জলবায়ু সম্মেলনে তাগিদ দিলেন কার্যকর পানি ব্যবস্থাপনার। মালয়েশিয়ায় উৎপাদন, নির্মাণ এবং বনায়ন খাতে 2 সপ্তাহের মধ্যে শ্রমিক পাঠানোর প্রক্রিয়া শুরু হচ্ছে, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী। মংলা বন্দরকে ট্রানজিটের জন্য প্রস্তুত করার উদ্যোগ। পদ্মা সেতুর কাজ শেষ হলে ব্যবহার বাড়বে কয়েক গুণ। খুলনা মংলা রুটে রেল লাইন নির্মাণের দাবি ব্যবসায়ীদের। এবং রাতের অন্ধকারে কবর থেকে
চুরি হচ্ছে কঙ্কাল। মেডিকেল শিক্ষার্থীদের কাছে বেশি লাভে বিক্রি করছে সংঘবদ্ধ চক্র। আইনের যথাযথ প্রয়োগের তাগিদ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি এবং এয়ারটেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *DN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।